প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান যে যুদ্ধাবস্থা চলছে এবং এর প্রেক্ষিত কিভাবে এই যুদ্ধাবস্থায় আমরা জড়িয়ে পড়লাম, সেটার পেছনে কোন, কোন নীতি বা পলিসিগুলি দায়ী, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমরা বলব যে আমেরিকার যে বিদেশ নীতি, বিশেষ করে গত ৪০-৫০ বছর ধরে যে নীতি, সেটা হলো যে কন্টেইন চায়না বা চায়নাকে ঘিরে ধরো। তো এই ঘিরে ধরার নীতিতে আমেরিকা অনেকদিন যাবৎ কাজ করছে এবং এটা আমেরিকার সামরিক নীতি, বিদেশ নীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি এগুলির সাথে খুবই গভীরভাবে সম্পর্কিত। ৫০-এর দশকে আমেরিকা দেখা গেল যে যখন কোরিয়ান যুদ্ধে রত ছিল, তখন ইন্দো প্যাসিফিকে তাদের যে একটা অপারেশন হয়েছে, সেখান থেকে তারা বুঝতে পেরেছে যে ভবিষ্যতে যদি সমুদ্র বাণিজ্যে তারা যদি নিজেদের অক্ষুণ্ণতা, নিজেদের শ্রেষ্ঠত্ব যদি অক্ষুণ্ণ রাখতে চায়, তাহলে চীনকে ঘিরে ধরতে হবে এবং চীনকে ঘিরে ধরার এই কৌশলটা শুরু হবে জাপান, কোরিয়া থেকে। তো জাপান থেকে শুরু করে প্রথমে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর পর্যন্ত, তাইওয়ান হয়ে একটা আইল্যান্ড চেইন বা দ্বীপের একটা শৃঙ্খল আছে, যেটাকে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেইন। এই ফার্স্ট আইল্যান্ড চেইনে চীনকে যদি ধরে রাখা যায়, তাহলে সেটা একটা বড় সাফল্য হবে। কিন্তু চীন ইতোমধ্যে ফার্স্ট আইল্যান্ড চেইন থেকে বেরিয়ে এসছে। দ্বিতীয় যে আইল্যান্ড চেইন, সেটাও জাপান থেকে শুরু হয়েছে। জাপান থেকে গুয়াম হয়ে অস্ট্রেলিয়া, একেবারে পাপুয়া নিউ গিনি পর্যন্ত যে দ্বিতীয় লাইন, সেটা হলো সেকেন্ড আইল্যান্ড চেইন। আমেরিকার বর্তমান সামরিক নীতির লক্ষ্য হলো চীনকে এই সেকেন্ড আইল্যান্ড চেইনের মধ্যে আবদ্ধ রাখা এবং সমুদ্র যে বাণিজ্য, সেই বাণিজ্যে আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখা, অক্ষুণ্ণ রাখা। তো এটা করতে গিয়ে আমেরিকার যেটা দরকার, সেটা হলো বঙ্গোপসাগরে একটা নৌঘাঁটি বা নেভাল বেস তৈরি করা, যেটা আমেরিকার বিদেশ নীতি, সমর নীতি, বাণিজ্য নীতি সবকিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাপার এবং এই লক্ষ্যে তারা অনেকদিন যাবৎ কাজ করে আসছে। তো দ্বিতীয় যে বিষয়টা আমরা এর সাথে জড়িত, সেটা হলো কোয়াড বা ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকার যে একটা সামরিক বলয় বা সামরিক চুক্তি, জাপান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকা, এই ৪টা দেশ মিলে ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা সামরিক ঘাঁটি বা সামরিক চীন যেটাকে বলছে এশিয়ান ন্যাটো, সেরকম একটা সংগঠন এখানে করা হয়েছে। তো ইন্দো প্যাসিফিক আরেকটা জিনিস যেটা আমাদের জানা দরকার, সেটা হলো যে আমেরিকা সমগ্র দুনিয়াকে টোটাল ৬টা ভাগে ভাগ করেছে। এগুলি যুদ্ধের জন্য ভাগ করা, যুদ্ধাঞ্চল হিসেবে ভাগ করা। তো আমাদের বাংলাদেশ এবং চীন বা ওই অঞ্চলে যেটা, সেটাকে বলা হয় ইন্দো প্যাসিফিক থিয়েটার। তারা খুবই কাব্যিকভাবে বা দুনিয়াটাকে এভাবে বিভিন্ন থিয়েটারে ভাগ করেছে, যেখানে যুদ্ধ হবে। তো যুদ্ধটা এক ধরনের নাটক এবং গেম। সেই ওয়ার গেমটা মঞ্চস্থ হবে হলো থিয়েটারে। সেই মঞ্চের নাম হলো, আমাদের অঞ্চলে যেটা, সেটার নাম হলো ইন্দো প্যাসিফিক থিয়েটার। তো এই ইন্দো প্যাসিফিক থিয়েটারের যিনি ডেপুটি ডিরেক্টর, সেই জেনারেল জে.বি. বাওয়েল, তিনি কিছুদিন আগে মার্চের ২৪-২৫ তারিখে বাংলাদেশে ছিলেন বলে জানা গেছে। তিনি সেখানে তখন জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে মিটিং করেছেন এবং বাংলাদেশের সাথে ইন্দো প্যাসিফিকে আমেরিকার যে কনসার্ন, সেটাতে একসাথে কাজ করছে বলে জানা গেছে। তো ওনার এই ভ্রমণকে বাংলাদেশ থেকে একটা রুটিন ভ্রমণ বলা হলেও সারা দুনিয়ার অনেক ডিফেন্স অ্যানালিস্ট এটাকে একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত একটা ভ্রমণ হিসেবে চিন্তা করেন। কারণ সমগ্র এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যে যুদ্ধ তৎপরতা, সেই তৎপরতার প্রধান ব্যক্তি হলেন এই জে.বি. ভাওয়েল বা তার অফিস। তো তিনি যখন বাংলাদেশ ভ্রমণ করেন, বাংলাদেশ সফর করেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। গরিবের বাড়িতে হাতির পা বা এর চাইতেও বড় জিনিস আসলে। তো বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। এরপরে দ্বিতীয় আরেকটা জিনিস যেটা আমাদের জানা দরকার, সেটা হলো বার্মা অ্যাক্ট।
তো বার্মা অ্যাক্ট ব্যাপারটা ডিসেম্বর 2022 বা 2022 সালের 23শে ডিসেম্বর এই বার্মা অ্যাক্ট পাস হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে, এবং তখন বাইডেন প্রশাসন ক্ষমতায় ছিলেন। তো এই বার্মা অ্যাক্টের কাজ হলো বার্মাতে এবং সেভেন সিস্টার্সে বিভিন্ন ধরনের ধর্মীয় জাতিগোষ্ঠী আছে যারা বর্তমানে বার্মার সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতেছেন। তো এদের মধ্যে অনেকে আছেন খ্রিস্টান, ব্যাপটিস্ট খ্রিস্টান। আবার দেখা গেল যে মিজোরামে আমরা জানি যে বনি মানাস গোত্রের কিছু ইহুদি সেখানে আছেন। এছাড়া আরো আছেন বৌদ্ধ, বিভিন্ন ধর্ম যা, এবং রোহিঙ্গা মুসলমান আমাদের। তো এদের সবার যে একটা ধর্মীয় স্বাধীনতা, ধর্ম এবং রাজনৈতিক স্বাধীনতা, সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে কাজ চলছে। তো সেটার প্রেক্ষিতে বার্মাতে যেটা হয়েছে বার্মা অ্যাক্ট, যে বার্মাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, এই ধরনের চিন্তা থেকে এই বার্মা অ্যাক্ট এসছে। তো বার্মা অ্যাক্টের দায়িত্বে আছেন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তিনি বাংলাদেশে অঞ্চলে বা মায়ানমার অঞ্চলে কাউকে নিয়োগ দিবেন যে মাল্টি এজেন্সি যে অ্যাক্টিভিটিস আছে সেগুলিকে নিয়ন্ত্রণ করবে, এবং তাদের প্রতি বছর একটা বাজেট আছে, $121 মিলিয়ন বাজেট বার্মা অ্যাক্টে। এর মাধ্যমে তারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করবেন, কারণ পুরো ব্যাপারটাই ধর্ম নিয়ে, ধর্মীয় স্বাধীনতা নিয়ে। আমাদের ভারতবর্ষের জন্য এটা একটা খুবই দুঃখজনক পরিণতি যে ভারতে মানুষজন ধর্ম নিয়ে এত বেশি হইচই করে। তো এখন দেখা গেল যে যখন আমাদের এখানে ইন্টারভেনশন আসতেছে, সেটাও ধর্মের আকার ধরে আসতেছে, ধর্মের রূপ ধরে যাচ্ছে, ধর্মীয় স্বাধীনতার কথা বলেই আসতেছে। সো এটা একটা ব্যাপার যে বার্মা অ্যাক্ট এখন কার্যকর, এবং আমেরিকার প্রেসিডেন্ট যে ট্রাম্প, তিনিও জানেন এই ব্যাপারটা যে বাংলাদেশে বা ওই অঞ্চলে একটা পরিস্থিতি চলতেছে, কারণ ইউএসএআইডির মাধ্যমে দুনিয়ার সব জায়গায় সাহায্য বন্ধ হয়ে গেলেও আমাদের বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য কিন্তু সাহায্য বন্ধ হয়নি, বরঞ্চ আগের চেয়ে নাকি বেশি টাকা পাওয়া যাচ্ছে। তো এই যে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো বার্মা অ্যাক্টের পরে আমরা আরো যেটা শুনলাম যে বাংলাদেশে হিউম্যানিটেরিয়ান করিডোর, সেখানে দেখা গেল যে বাংলাদেশ সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে জাতিসংঘের অনুরোধে, এরকম কথা শুনতে পেয়েছি। তো এই ধরনের ঘটনা মার্চের 15-16 তারিখ থেকেই আমরা জানি, কিন্তু বাংলাদেশে দেখা গেল যে 1-1.5 মাস পরে এগুলি আলোচনায় এসছে। এবং এরপরে আরো যেটা আছে যে অধ্যাপক ইউনূসের সরকার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে একটি দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে সেখানে ইজারা দিয়ে দিচ্ছেন, বাংলাদেশের বন্দরের একটা অংশ। তো এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানি দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুবই গভীরভাবে সম্পর্কিত। তারা সারা বিশ্বে মার্কিন বিভিন্ন বন্দর ব্যবস্থাপনা করেন এবং লজিস্টিক সাপ্লাই দেন। একইভাবে আরেকটা জিনিস ঘটেছে, সেটা হলো যে আমাদের বাংলাদেশে যে গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি, তো সেখানেও দেখা গেল যে কোয়াডের সদস্য জাপানের ইনভেস্টমেন্ট আছে, এবং সেখানেও দেখা গেল যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই যে ব্যাপারগুলি ঘটে যাচ্ছে বাংলাদেশে, যে গভীর সমুদ্র বন্দর নিয়ে একটা ব্যাপার, তারপরে চিটাগং বন্দর, এবং দেখা গেল যে হিউম্যানিটেরিয়ান করিডোর, এরপরে আছে যে বান্দরবনে দেখা গেল যে আরাকান আর্মি অনুপ্রবেশ করে বসে আছে বাংলাদেশের ভিতরে। এরপরে আরো অনেক কিছু ঘটতেছে যেগুলি আমরা বিদেশি মিডিয়ায় শুনতে পাচ্ছি। বাংলাদেশে বর্তমানে মিডিয়ার অবস্থা আমার মনে হয় না যে তত ভালো, কারণ মিডিয়া অনেক সংবাদ প্রকাশ করতে পারছে না। আগের তুলনায় স্বাধীনতা কি কমে গেল কিনা সেটাও কিছু জানা যাচ্ছে না। তো ওভারঅল দেখা গেল যে বাংলাদেশ একটা চরম অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেছে, এবং বাংলাদেশের বর্তমান যে সরকার, তারা এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে যেসব সিদ্ধান্তের অধিকার বা ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। তারা দেশের জনগণের সাথে কোনো রকমের আলাপ আলোচনা ছাড়া, এমনকি এই যে দেশের রাজনৈতিক দলগুলি আছে, বিএনপি থেকে শুরু করে এনসিপি বা জামাত বা সিপিবি বা যত রকম দল আছে, তাদের কারোর সাথে কোনো রকম আলাপ আলোচনা ছাড়া কেমন যেন একটা
গোপনীয়তা বা এক ধরনের হাস মধ্যে দিয়ে দেখা গেল অনেকগুলি চুক্তি করে ফেলেছে, যেগুলিকে এক্ষুনি দেশ বিরোধী না বললেও যে এগুলি দেশের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, এবং দেখা গেল যে এখানে নিরাপত্তা ইস্যু খুবই গভীরভাবে জড়িত। তো এরকম অবস্থায় বাংলাদেশে দেখা গেল যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে, এবং মানুষের মধ্যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা উঠে যাচ্ছে, কারণ তারা এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই। তারপরে বিদেশ থেকে প্রচুর লোক নিয়ে গিয়েছে। তো এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশের মানুষ এখন ধীরে ধীরে জেগে উঠতেছে। তারা প্রশ্ন তুলতেছে যে এই সরকারকে এই ক্ষমতা কে দিল? তারা কিভাবে এই ধরনের দেশের নিরাপত্তার সাথে আহ, জড়িত খুবই সেন্সিটিভ বিষয়, যেমন বন্দর ব্যবস্থাপনা, মানবিক করিডোর, অথবা দেখা গেল যে গভীর সমুদ্র বন্দর ব্যবস্থাপনা, এবং যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া, বা রোহিঙ্গা ইস্যু নিয়ে যে একতরফা এই যে সিদ্ধান্তগুলি নিয়ে যাচ্ছে, যেগুলির বোঝা হয়তো বাংলাদেশকে আরো অনাগত ভবিষ্যতে অনেক দিন যাবৎ বয়ে যেতে হবে। তো এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি ধীরে ধীরে বিতৃষ্ণা বেড়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনীও এখন পর্যন্ত এই যে মানবিক করিডোর নিয়ে কিছুই বলেনি। তো আমার মনে হয় যে সরকারের উচিত এই বিষয়গুলি খোলাসা করা, এবং রাজনৈতিক দলগুলির উচিত দেশের মানুষকে সত্য জানানো, এবং যে আমরা আসলেই কোন অবস্থায় আছি, কিভাবে আছি, আমাদের পজিশন কি, এই যে আমরা কি কোনো কারো চাপে পড়ে গেলাম কিনা, অথবা দেশের এখন কি অবস্থা, এই বিষয়গুলি নিয়ে একটা খোলাসা কথাবার্তার প্রয়োজন। কারণ অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, দেশের মানুষের কোনো ক্লু নেই, এরকম হতে দেয়া যায় না। থ্যাংক ইউ।